নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালাইসিস করি। আজ 5ই আগস্ট 2021-এর ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি দ্য হিন্দু থেকে। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ আজকে পলিটি থেকে প্রচুর ইম্পর্টেন্ট স্ট্যাটিক পার্ট রয়েছে, তার সাথে পলিটি থেকে কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে যেগুলো কিন্তু পরীক্ষায় আসবেই। ডব্লিউবিসিএস মেন্স, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি, এছাড়াও অন্যান্য সমস্ত এক্সামে, ইউপিএসসি প্রিলিমস, প্রত্যেকটা এক্সামে কিন্তু আসবে। চলুন শুরু করা যাক। তার পূর্বে পর্ণদীপস ওপিনিয়ন এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে আমার প্রতিটি ডব্লিউবিসিএস এবং ইউপিএসসি রিলেটেড বুক রিভিউ পাবেন। লাস্ট আমি বুক রিভিউ করেছি নর্মান লিউজের লেখা হোয়াট পাওয়ার মেড ইজি বইটা। আর এখানে দেখতে পাচ্ছেন পলিটি, এখানে আছে স্পেকট্রামের বুক রিভিউ। আর ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 22 আগস্ট হচ্ছে, কনফার্ম হয়ে গেছে। 6ই আগস্ট থেকে এর যে অ্যাডমিট সেটা ডাউনলোড শুরু হয়ে যাবে। তো তার জন্য আপনারা 500+ এক্সপেক্টেড অনলাইনার, তার সাথে ডব্লিউবিসিএস ম্যানুয়াল, গুগল থেকে বিভিন্ন রকম স্ক্যান, তার সাথে লক্ষ্মীকান্তের বিভিন্ন রকম স্ক্যান সমস্ত ইনক্লুড করে একটি স্টাডি ম্যাটেরিয়াল বানানো হয়েছে। দাম মাত্র 75 টাকা। লিঙ্ক ডেসক্রিপশন বক্সের একেবারে প্রথমে দেওয়া থাকবে। যান এক্ষুনি গিয়ে কিনে নিন, 2 থেকে 3 বার রিভিশন করুন, অনেক কিন্তু কমন পাবেন। চলুন শুরু করা যাক। তো আজকে যে প্রথম কারেন্ট অ্যাফেয়ার সেটা বলছে ইব্রাহিম রাইসি টেক্স ওভার অ্যাজ প্রেসিডেন্ট অফ ইরান। ইব্রাহিম রাইসি তিনি ইরানের প্রেসিডেন্ট পদ জিতে গেছেন। তো দেখুন, 8th প্রেসিডেন্ট অফ ইরান উইথ এফেক্ট ফ্রম আগস্ট 3, 2021। তো তিনি কিন্তু 8ম প্রেসিডেন্ট ইরানের, এবং আগস্ট 3 থেকে তার টার্ম শুরু হবে। ইরানের ক্যাপিটালের নাম কি? তেহরান। মনে রাখবেন, অনলাইনার হিসেবে এসএসসি রেলওয়ে এই টাইপের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। নেক্সট, ডিবিএস নেমড অ্যাজ ওয়ার্ল্ডস মোস্ট ইনোভেটিভ ডিজিটাল ব্যাঙ্ক। ডিবিএস এই যে ব্যাঙ্ক, এই ব্যাঙ্কটা কিন্তু গ্লোবাল উইনার ফর মোস্ট ইনোভেটিভ ইন ডিজিটাল ব্যাঙ্কিং অ্যাওয়ার্ড জিতেছে। ডিজিটাল ব্যাঙ্কিং অ্যাওয়ার্ডের ক্ষেত্রে 2021-এ ইনোভেশন ইন ডিজিটাল ব্যাঙ্কিং অ্যাওয়ার্ডসের ক্ষেত্রে এই ব্যাঙ্কটা, ডিবিএস ব্যাঙ্কটা পৃথিবীর সবচেয়ে ইনোভেটিভ ডিজিটাল ব্যাঙ্কের অ্যাওয়ার্ড জিতেছে। তো এটা জেনে রাখুন, এখান থেকে আর বেশি কিছু না জানলেও চলবে। অনলাইনার হিসেবে ইম্পর্টেন্ট এসএসসি রেলওয়ে ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। নেক্সট দেখুন, এটা আমার খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার। স্পোর্টস মিনিস্টার লঞ্চেস প্যারা অলিম্পিক থিম সং কার দে কামাল তু। তো আমাদের স্পোর্টস মিনিস্টারকে, এর আগে আমাদের স্পোর্টস মিনিস্টার ছিলেন কিরণ রিজিজু, কিন্তু কয়েকদিন আগে আমাদের যে স্পোর্টস মিনিস্টার এবং কয়েকটি মিনিস্টার তাদের পরিবর্তন করা হয়েছে। তো কিরণ রিজিজুর জায়গায় এখন বর্তমান স্পোর্টস মিনিস্টার বা ইউনিয়ন মিনিস্টার ফর ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, তিনি কিন্তু এখন বর্তমানে আছেন অনুরাগ সিং ঠাকুর। তিনি কিন্তু রিসেন্টলি লঞ্চ করেছেন আমাদের যে প্যারা অলিম্পিকের থিম সং, সেটা কি? কার দে কামাল তু। আর প্যারালিম্পিক গেমস ইন টোকিও উইল বি বিগিন ফ্রম আগস্ট 24, 2021। টোকিওতে আগস্ট 24, 2021 কিন্তু এই প্যারালিম্পিক শুরু হচ্ছে। আর থিম সং কি? কার দে কামাল তু। পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসবে, ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতেও আসতে পারে 2022 সালের। এছাড়াও কিন্তু এই সালের যে ডব্লিউবিসিএস আসার চান্স খুবই কম, তবে ডব্লিউবিসিএস 2022 সালে আসতে পারে, বা এসএসসি রেলওয়ে প্রত্যেকটা এক্সামে কিন্তু এখান থেকে কোশ্চেন হতে পারে। নেক্সট দেখব, এবার আসছে আমরা একটু ডিটেল অ্যানালিটিক্সের কোশ্চেনে। প্রথমে রয়েছে পার্ডনিং পাওয়ার্স অফ গভর্নর। আর্টিকেল 161 ডিলস উইথ দ্য পার্ডনিং পাওয়ার্স অফ দ্য গভর্নর। রিসেন্টলি গভর্নরের পার্ডনিং পাওয়ার নিয়ে একটা ইস্যু চলছে। গভর্নরের পার্ডনিং পাওয়ার নিয়ে হরিয়ানার কিছু পলিসি, ক্রিমিনাল প্রসিডিওর কোড, তো তার নিয়ে কিছু ইস্যু চলছে। তো সেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, আমাদের স্ট্যাটিক পোর্শনটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো আমরা একটু দেখে নেব। গভর্নরের পার্ডনিং পাওয়ার আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 161-এ কিন্তু দেওয়া রয়েছে বা ডিসক্রাইব করা রয়েছে। গভর্নরেরও কিন্তু প্রেসিডেন্টের মতো পার্ডনিং পাওয়ার রয়েছে, কিন্তু প্রেসিডেন্টের পার্ডনিং পাওয়ার যতটা বেশি আছে, গভর্নরের পার্ডনিং পাওয়ার ততটা কিন্তু বেশি নেই। যেমন ধরুন, সবচেয়ে যে মুখ্য যে পার্ডনিং পাওয়ার, পার্ডনস, আমরা দেখব পার্ডন কি, রেমিটেশন কি, রিপ্রাইভস কি, রেসপাইট কি, এগুলো আমরা একটু পরে দেখছি। কিন্তু তার আগে জেনে নিন, গভর্নর এই যে পার্ডনের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ সুযোগ বা সম্পূর্ণ সুবিধা ভোগ করতে পারেন না। তার কারণ কি দেখুন, প্রেসিডেন্ট কিন্তু যে কোনো মৃত্যু পথযাত্রী বলতে পারেন এক কথায়, বা যার ধরুন ফাঁসি হবে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাকে কিন্তু সম্পূর্ণ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু গভর্নর সেটা পারেন না। অন্যান্য রাইট গভর্নরের আছে, ঠিকই আছে, কিন্তু গভর্নর তাকে তার সাজাকে কমিয়ে দিতে পারে, কিন্তু তাকে সম্পূর্ণ কিন্তু মাফ করতে পারবে না, যেটা প্রেসিডেন্ট পারে। তো এখানে বলছি, দ্য গভর্নর ক্যান গ্র্যান্ট পার্ডনস, রিপ্রাইভস, রেসপাইটস অ্যান্ড রেমিশন অফ পানিশমেন্ট or suspend, remit and commute the sentence of any person convicted of any
offense against any law relating to a matter to which the executive power of the state extends. তো স্টেটের এক্সিকিউটিভ পাওয়ার্স এক্সটেন্ড করে কিন্তু গভর্নর যে কোনো ব্যক্তির সাজা কমিয়ে দিতে পারে, সাজাকে লঘু করে দিতে পারে, সেই সাজা একেবারে তুলে দিতে পারে, কিন্তু যেটা বললাম মৃত্যুদণ্ড দেওয়া কোনো ব্যক্তিকে সম্পূর্ণরূপে ক্ষমা করতে গভর্নর পারে না। এবার দেখুন ডিফারেন্স বিটুইন পার্ডনিং পাওয়ার্স অফ প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর। তো আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল 72-তে প্রেসিডেন্টের পার্ডনিং পাওয়ার সম্পর্কে বলা রয়েছে এবং গভর্নরের ক্ষেত্রে আর্টিকেল 161-এ গভর্নরের পার্ডনিং পাওয়ার সম্পর্কে বলা রয়েছে। এক্ষেত্রে দুটো আলাদা আলাদা। এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছেন কোর্ট মার্শাল, এটা ইউপিএসসির প্রিভিয়াস ইয়ার্সে কোশ্চেন এসেছিল যে গভর্নর কি কোর্ট মার্শালের ক্ষেত্রে তার সুযোগটা ভোগ করে। এখানে বলছে দেখুন দ্য পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট টু গ্র্যান্ড পার্ডন এক্সটেন্ড ইন কেস, আচ্ছা প্রেসিডেন্ট হিসেবে ছিল কোশ্চেনটা, তো পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট টু গ্র্যান্ড পার্ডন এক্সটেন্ডস ইন কেসেস হোয়ার দ্য পানিশমেন্ট অর সেন্টেন্স ইজ বাই এ কোর্ট মার্শাল বাট আর্টিকেল 161 ডাজ নট প্রোভাইড এনি সাচ পাওয়ার টু দ্য গভর্নর। দেখুন কোর্ট মার্শালের ক্ষেত্রে প্রেসিডেন্ট কিন্তু তখনও তাদের ক্ষমা করতে পারেন, কোর্ট মার্শালের ক্ষেত্রেও প্রেসিডেন্ট ক্ষমা করতে পারেন, কিন্তু গভর্নর আর্টিকেল 161-এর দ্বারা কিন্তু ক্ষমা করতে পারেন না। এটা কিন্তু একটা বড় পার্থক্য গভর্নর এবং প্রেসিডেন্টের মধ্যে। নেক্সট যেটা একটু আগেই বললাম ডেথ সেন্টেন্স। দ্য প্রেসিডেন্ট ক্যান গ্র্যান্ট পার্ডন ইন অল কেসেস হোয়ার দ্য সেন্টেন্স গিভেন ইজ দ্য সেন্টেন্স অফ ডেথ বাট দ্য পার্ডনিং পাওয়ার অফ দ্য গভর্নর ডাজ নট এক্সটেন্ড টু ডেথ সেন্টেন্স কেসেস। যখন ডেথ সেন্টেন্স বা মৃত্যুদণ্ড দেওয়া হয় তখন কিন্তু প্রেসিডেন্ট যে সুযোগটা ভোগ করেন বা প্রেসিডেন্ট যে পাওয়ারটা ভোগ করেন, প্রেসিডেন্ট কিন্তু যে কাউকে ক্ষমা করে দিতে পারেন, তাই তিনি আর কোনো রকম শাস্তি পাবেন না, কিন্তু গভর্নরের সেই পাওয়ারটা কিন্তু নেই। এই যে পার্ডনিং পাওয়ার দেখতে পাচ্ছেন, এই যে বিভিন্ন রকম পার্ডনিং পাওয়ার, এগুলো কিন্তু প্রেসিডেন্টের পার্ডনিং পাওয়ার। তো এই প্রেসিডেন্টের পার্ডনিং পাওয়ারের মধ্যে কী কী ভাগ রয়েছে? পার্ডন রয়েছে, কমিউটেশন রয়েছে, রেমিশন রয়েছে, রেসপাইট রয়েছে, রিপ্রাইভ রয়েছে। পার্ডন বলতে কী বোঝায়? সমস্ত সেন্টেন্স এবং কনভিকশন সমস্ত কিন্তু তুলে নেওয়া, অর্থাৎ তাকে কোনো রকম আর শাস্তি না দেওয়া। নেক্সট কমিউটেশন কথার অর্থ কী? বলছে দেখুন সাবস্টিটিউশন অফ ওয়ান ফর্ম অফ পানিশমেন্ট ফর এ লাইটার ফর্ম। ধরুন একটা কঠিন শাস্তি দেওয়া হয়েছে, পাথর ভাঙার কাজ দেওয়া হয়েছে, সেই কঠিন শাস্তিটাকে কমিয়ে একটু সহজে পালনীয় শাস্তি করে দেওয়া হলো। পাথর ভাঙার কাজ থেকে সেটাকে করে দেওয়া হলো বই বাতায়ের কাজ। ধরুন কোনো প্রেগন্যান্ট মহিলা, তার যে শাস্তি সেটাকে কঠিন থেকে কমিয়ে সহজ করে দেওয়া হলো। রেমিশন কথার অর্থ কি? রিডিউসিং দ্য পিরিয়ড অফ সেন্টেন্স, অর্থাৎ 10 বছর ধরুন শাস্তি দেওয়া হয়েছিল, সেটাকে কমিয়ে গভর্নর বা প্রেসিডেন্ট সেটাকে 3 বছর করে দিতে পারেন। এটা কিন্তু রিডিউসিং দ্য পিরিয়ড অফ সেন্টেন্স বা রেমিশন বলা হয়। রি-এমিশন, এইভাবে মনে রাখতে পারেন রি-এমিশন। এমিশন কথার অর্থ কী? নির্গত করা, অর্থাৎ এইভাবে কিন্তু মনে রাখতে পারেন যে শাস্তি কমিয়ে দেওয়া। নেক্সট রেসপাইট, অ্যাওয়ার্ডিং এ লেজার সেন্টেন্স ইন প্লেস অফ অরিজিনালি অ্যাওয়ার্ডেড ডিউ টু সাম স্পেশাল ফ্যাক্ট। দেখুন এই যে কমিউটেশন রয়েছে তার সাথে এই যে রেসপাইট, এর কিন্তু পার্থক্য খুব কমই রয়েছে। তবে দেখুন একটা লেজার সেন্টেন্স কিন্তু দেওয়া হয়, অরিজিনালি যে অ্যাওয়ার্ড দেওয়া হয়, অরিজিনালি যে শাস্তি দেওয়া হয় তার থেকে কিন্তু একটা কম টেনিওরের জন্য বা একটা কম শাস্তি কিন্তু দেওয়া হয় এই যে রেসপাইটের ক্ষেত্রে। ডিপ্রাইভের ক্ষেত্রে কি? স্টে অফ দ্য এক্সিকিউশন অফ সেন্টেন্স। আর এখানে ডিপ্রাইভ কথার অর্থ কি? ডিপ্রাইভ কথার অর্থ হচ্ছে শাস্তি প্রদান অবশ্যই করা হবে, কিন্তু মাঝখানে কিছুটা গ্যাপ দেওয়া হবে, অর্থাৎ কোনো কারণে শাস্তিটাকে একটু ডিলে করে দেওয়া। শাস্তি 10 বছর যখন 10 বছরই পালন করতে হবে, কিন্তু সেটা 2011 সাল থেকে শুরু না করে 2011 সালে শাস্তি দেওয়া হলেও 2011 সাল থেকে শুরু না হয়েও 2012 সাল থেকে শুরু করা যেতে পারে। তো এটাই হচ্ছে ডিপ্রাইভ। এইগুলো হচ্ছে প্রেসিডেন্টের পার্ডনিং পাওয়ার। নেক্সট দেখব হোয়াট আর ট্রাইব্যুনালস। ট্রাইব্যুনালস খুবই ইম্পর্টেন্ট। প্রিভিয়াস যে মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানে কিন্তু ভিশন আইএএসের যে কারেন্ট অ্যাফেয়ার্স, আপনারা সম্ভবত মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের একেবারে প্রথম যে কোশ্চেন ছিল সেটা হলো ট্রাইব্যুনাল সম্পর্কে। তো ট্রাইব্যুনাল কি? ট্রাইব্যুনাল হলো একটি কোয়াসি জুডিশিয়াল ইনস্টিটিউশন। এবার আসে কোয়াসি জুডিশিয়াল ইনস্টিটিউশন কথার অর্থ কী? অর্থাৎ অর্ধ জুডিশিয়াল ইনস্টিটিউশন। সম্পূর্ণ এটা কিন্তু বিচার বিভাগীয় কোনো রকম ইনস্টিটিউশন নয়। এবার বলি ট্রাইব্যুনাল কীভাবে তৈরি করা হয়। তার আগে ট্রাইব্যুনালের কাজটা একবার দেখে নিই এখান থেকে। ট্রাইব্যুনাল একটি কোয়াসি জুডিশিয়াল ইনস্টিটিউশন, যেটাকে তৈরি করা হয় বিভিন্ন প্রবলেম, বিভিন্ন রকম ইস্যুকে রিজলভ করার জন্য অ্যাবাউট অ্যাডমিনিস্ট্রেটিভ অর ট্যাক্স রিলেটেড ডিসপুট। অর্থাৎ আমাদের দেশে যত ট্যাক্স রিলেটেড যে ডিসপুটগুলো হয়, ট্যাক্স রিলেটেড যে বিতর্কগুলো হয়, তাছাড়াও যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ইস্যুগুলো হয়, সেগুলোকে সলভ করার জন্যই কিন্তু এই ট্রাইব্যুনালকে স্থাপন করা হয়। তো এগুলোর একটা বিচার বিভাগীয় একটা ক্ষমতা রয়েছে। তো ট্রাইব্যুনাল, ধরুন আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরুন আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সাবঅর্ডিনেট কোর্ট, এগুলো আমাদের
একেবারে সম্পূর্ণ জুডিশিয়াল ইনস্টিটিউশন। এবার ধরুন সুপ্রিম কোর্ট একটা এমন একটা 5 মেম্বারের একটা ইনস্টিটিউশন তৈরি করলো বা 5 মেম্বারের একটা বেঞ্চ তৈরি করলো, কিন্তু তারা কিন্তু সুপ্রিম কোর্ট সম্পূর্ণ হচ্ছে না বা কোনো একটা কোর্টের মর্যাদা সম্পূর্ণরূপে পাচ্ছে না। তো 5 মেম্বারের সুপ্রিম কোর্ট একটা 5 মেম্বারের কমিটি তৈরি করলো, তাদেরকে বলল যে আপনারা আমাদের দেশের যত রকম ট্যাক্স রিলেটেড ডিসপুট রয়েছে, যত রকম অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসপুট রয়েছে, সেগুলোকে আপনারা সলভ করে দিন, এটাই আপনাদের কাজ। তো এই যে কাজ সুপ্রিম কোর্ট এই যে পাওয়ারটা দিল, এই পাওয়ারটাকে কিন্তু বলা হবে ট্রাইব্যুনালস, বা এই যে কমিটি এটাকেই বলা হবে ট্রাইব্যুনালস। এদের হাতে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ট্যাক্স রিলেটেড ডিসপিউটগুলোকে সলভ করার পাওয়ার কিন্তু এদের হাতেই থাকে। এখানে বলছে ইট পারফর্মস এ নাম্বার অফ ফাংশন লাইক অ্যাডজুডিকেটিং ডিসপুট, ডিটারমাইনিং রাইটস বিটুইন কন্টেস্টিং পার্টিজ, মেকিং অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন, রিভিউইং অ্যান এক্সিস্টিং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন অ্যান্ড সো ফোর্থ। তো এই যে পাওয়ারগুলো যেগুলো বললাম, এগুলোই কিন্তু এখানে এদের হাতে থাকে। তো এবার দেখুন এর যে কনস্টিটিউশনে, আমাদের যে কনস্টিটিউশনে এর যে ভূমিকা কতটা, তা আমাদের কনস্টিটিউশনের পার্ট 14 এতে এখানে কিন্তু ট্রাইব্যুনালসকে অ্যাড করা রয়েছে। তো পার্ট 14 আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমাদের কনস্টিটিউশনের পার্ট 14-এ কী সম্পর্কে বলা রয়েছে। খুব ইজি কোশ্চেন। নেক্সট, আর্টিকেল 323A আমাদের কনস্টিটিউশনের ভূমিকা কোথায় কোথায় রয়েছে, পার্ট 14A-তে এটাকে ডেসক্রাইব করা রয়েছে, এবং আর্টিকেল 32A-তে এটা ডিলস করছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। আমি একটু আগে বললাম দু ধরনের, একটা ট্যাক্স রিলেটেড আর একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। তো অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল গঠন করা হয় আর্টিকেল 323A দ্বারা। তো এগুলো কিন্তু কোয়াসি জুডিশিয়াল ইনস্টিটিউশন, যেটা রিজলভ করে ডিসপুট রিলেটেড টু দ্য রিক্রুটমেন্ট অ্যান্ড সার্ভিস কন্ডিশন অফ পারসন এনগেজ ইন পাবলিক সার্ভিস। পাবলিক সার্ভিসের ক্ষেত্রে কোনো রকম যদি ডিসপুট দেখা যায়, কোনো রকম যে কোনো ব্যক্তির যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোনো যদি ডিসপুট দেখা যায়, সেটা কিন্তু এই যে ট্রাইব্যুনালের মাধ্যমে 323 এই ট্রাইব্যুনাল কিন্তু গঠন করা হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, ট্রাইব্যুনাল কিন্তু চিরস্থায়ী নয়। একটা কাজ করার জন্য ধরুন ট্রাইব্যুনাল তৈরি করা হলে একটা রিক্রুটমেন্ট রিলেটেড কেসকে রিজলভ করার জন্য ধরুন ট্রাইব্যুনাল গঠন করা হলো, যখনই কেসটা কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু ট্রাইব্যুনালটাকে ভেঙে দেওয়া হবে। এটা মনে রাখবেন, ট্রাইব্যুনাল কিন্তু চিরস্থায়ী নয়। নেক্সট, আর্টিকেল 323B, আর্টিকেল 323A-তে আমরা দেখলাম অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সম্পর্কে এখানে আলোচনা করছে, এবং আর্টিকেল 323B এটা কিন্তু ডিল করে ট্রাইব্যুনালস ফর আদার সাবজেক্ট, অন্যান্য যে সাবজেক্টগুলো যেমন ট্যাক্সেশন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড লেবার, ফরেন এক্সচেঞ্জ, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, ল্যান্ড রিফর্মস, ফুড, সেলিং অন আরবান প্রপার্টি, ইলেকশন টু পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার, রেন্ট অ্যান্ড টেনেসি অ্যাক্ট রাইট, এইগুলো সম্পর্কে কিন্তু আর্টিকেল 323B ডিল করে। তাহলে 323-এ শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, বাকি সমস্তগুলো আর্টিকেল 323B-তে, যার মধ্যে ট্যাক্সেশনগুলো পড়ে যায়, ট্যাক্সেশন, ফরেন এক্সচেঞ্জ, ইম্পোর্ট এক্সপোর্ট, ল্যান্ড রিফর্মস, ফুড, সেলিং অ্যান্ড আরবান প্রপার্টি, এগুলো কিন্তু পড়ে যায়। নেক্সট দেখব, নেক্সট রয়েছে ডিপ ওশান মিশন। তো গভর্নমেন্ট রিসেন্টলি ইনফর্ম করেছে রাজ্যসভাকে যে ডিপ ওশান মিশন এটার বাজেট হলো 4077 কোটি টাকা 5 বছরের জন্য। নেক্সট 5 বছরের জন্য এর বাজেট 4077 কোটি টাকা। তো এই মিশন সম্পর্কে একটু জেনে নিন। এই মিশনের ফোকাস কি? এই মিশনের ফোকাস হচ্ছে ডিপ সি মাইনিং, অর্থাৎ গভীর সমুদ্রে মাইনিং করা, ওশান ক্লাইমেট চেঞ্জকে কন্ট্রোল করা, এবং ওশান ক্লাইমেট চেঞ্জ রিলেটেড যে অ্যাডভাইজারি কমিটি, অ্যাডভাইজারি সার্ভিস, সেটা প্রোভাইড করা। আন্ডার ওয়াটার ভেহিকেল, অর্থাৎ জলের তলা দিয়ে যে ভেহিকেলগুলো যায় সেগুলো সেই রিলেটেড, এবং আন্ডার ওয়াটার রোবোটিক্স রিলেটেড টেকনোলজিকে প্রোভাইড করা। জলের নিচ দিয়ে যে টেকনোলজিকে আমরা ইউজ করি সেই টেকনোলজিকে প্রোভাইড করাই কিন্তু এই যে মিশনের উদ্দেশ্য, ডিপ ওশান মিশন। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে ডিপ ওশান মিশনের বৈশিষ্ট্যগুলো কী কী, তখন এখান থেকে দেখবেন কোশ্চেন আসবে। আর এই একটা ইউপিএসসির ক্ষেত্রে অনলাইনে আসতে পারে, অনলাইনে নয়, এই স্টেটমেন্টের সাথে যোগ করে দেওয়া হবে যে ডিপ ওশান মিশন কে লঞ্চ করলো, কোন মিনিস্ট্রি। তো মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স উইল বি দ্য নোডাল মিনিস্ট্রি ইমপ্লিমেন্টিং দিস মাল্টি ইনস্টিটিউশনাল মিশন। তো মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স এটা কিন্তু লঞ্চ করলো। নেক্সট রয়েছে মিনারভায়া পেন্টালি। মিনারভায়া পেন্টালি কি? রিসেন্টলি একটা নতুন স্পেসিস পাওয়া গেছে, একটা ব্যাঙের নতুন স্পেসিস পাওয়া গিয়েছে সাউদার্ন ওয়েস্টার্ন ঘাটে, অর্থাৎ দক্ষিণ ওয়েস্টার্ন ঘাট বা দক্ষিণ পশ্চিম ঘাটে কিন্তু কেরালা এবং তামিলনাড়ুতে মিনারভায়া পেন্টালি নামে একটি নতুন ব্যাঙের স্পেসিস পাওয়া গিয়েছে। এই যে স্পেসিস এটা কিন্তু সমস্ত ধরনের
মিনারভায়ান ফ্রকদের মধ্যে সবচেয়ে ছোট ফ্রক। আর এটা বিলং করে কোথা থেকে? ডিক্রোগ্লসিডাই এই ফ্যামিলি থেকে। তো এটা জেনে রাখুন কোথায় পাওয়া গেছে, এটা ইম্পর্টেন্ট, আর এর নামটা। নেক্সট দেখব এক্সারসাইজ তালিসমান সাবরে। তো অস্ট্রেলিয়া ইজ কিন অন ইন্ডিয়া জয়নিং ইটস বিগেস্ট ওয়ার গেমস এক্সারসাইজ তালিসমান সাবরে ইন 2023। তাহলে কার সাথে? অস্ট্রেলিয়ার সাথে। আর অন্যান্য কোন কান্ট্রিগুলো ইনক্লুড রয়েছে এখানে? কানাডা, জাপান, নিউজিল্যান্ড, সাউথ কোরিয়া এবং ইউকে। কখনোই কিন্তু ভুলে এটা নর্থ কোরিয়া করবেন না, নর্থ কোরিয়া একটা আইসোলেটেড কান্ট্রি। আর এটা একটা দ্য লার্জেস্ট বাইল্যাটারাল কম্বাইন্ড ট্রেনিং অ্যাক্টিভিটি বিটুইন দ্য অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স এবং দ্য ইউএস মিলিটারি এবং অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের মধ্যে কিন্তু এই যে অপারেশন বা এই যে আপনাদের বাইল্যাটারাল ট্রেনিং, এটা কিন্তু ঘটছে অস্ট্রেলিয়া এবং আমেরিকার মধ্যে। তো এই ছিল আজকে আমাদের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডেইলি এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।